মেন্টর এবং যারা শুনছেন দেখছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভ কামনা। প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ আমরা জানি আমাদের 14 দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য লিডারশিপ প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় পরিবর্তিত এই ম্যানুয়ালের প্রতিটি সেশন আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে করে দেব পর্যায়ক্রমে। আশা করছি এই টিউটোরিয়ালগুলো আপনাদের পেশাগত উন্নয়নে সহায়তা করবে। শুরু করছি আমাদের 14 দিন ব্যাপী ম্যানুয়ালের 7ম দিনের প্রথম অধিবেশনে। সবাইকে শুভেচ্ছা। কি থাকছে আমাদের এই অধিবেশনের শিরোনামটি হচ্ছে ভাষা দক্ষতার বিকাশ ও পাঠাভ্যাস গঠন। আমরা শিক্ষণফল, এই অধিবেশনের শিক্ষণফলগুলো একটু জেনে নেই। এখানে 3টি শিক্ষণফল রয়েছে। ভাষা দক্ষতার বিকাশ এবং পাঠ্যাভ্যাস গঠন সম্পর্কে বলতে পারবে, ভাষা দক্ষতা বিকাশের কৌশল ব্যাখ্যা করতে পারবে এবং শিক্ষার্থীর ভাষা দক্ষতার বিকাশে শিক্ষকের কি ভূমিকা সেটি ব্যাখ্যা করতে পারবেন। প্রথমেই আমরা জেনে নেই যে ভাষা দক্ষতা কি। ভাষা দক্ষতা হচ্ছে, আমরা জানি যে প্রতিটি ভাষার কিছু দক্ষতা থাকে। আমরা যদি আমাদের বাংলা ভাষা বা ইংরেজি ভাষার কথা বলি তাহলে আমরা জানি যে আমাদের 4টা দক্ষতা রয়েছে: শোনা, বলা, পড়া, লেখা। এই শোনা, বলা, পড়া, লেখা বা লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই যে দক্ষতাগুলো, এই দক্ষতাগুলো অর্জনকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ ভাষা দক্ষতা অর্জন। ভাষা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম। সাবলীল এবং নির্ভুলভাবে ভাষা ব্যবহারের সক্ষমতা অর্জনের জন্য যে দক্ষতাগুলো আবশ্যক তাই হচ্ছে ভাষা দক্ষতা। অর্থাৎ ভাষাকে যদি আমি প্রকাশ করতে হয় তাহলে আমাকে শোনা, বলা, পড়া এবং লেখা, এই যে দক্ষতাগুলো রয়েছে, এই দক্ষতাগুলো পর্যায়ক্রমে শেখানো কার্যগুলির মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে। ভাষা শেখানোর জন্য প্রথমে কোনটা দরকার? যদি আমরা সিকোয়েন্স খুঁজতে চাই তাহলে আমাদের প্রথম শিশুকে ভাষা শুনতে দিতে হবে। শোনার যে দক্ষতা, শুনবে। দ্বিতীয় পর্যায়ে শোনার থেকে আসবে বলা, অর্থাৎ বলতে দিতে হবে। তৃতীয় পর্যায়ে ভাষার যে লিখিত রূপ রয়েছে সেটি পড়তে দিতে হবে। তাহলে শোনা, বলা, পড়া এবং চতুর্থ পর্যায়ে গিয়ে এটি লিখতে দিতে হবে। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে শোনা, বলা, পড়া এবং লেখা চর্চার মধ্য দিয়ে মূলত ভাষা শেখার যে কাজটি সেটি কিন্তু শিক্ষার্থীর আয়ত্তে আসবে। এর জন্য কি দরকার? বেশি বেশি অনুশীলন দরকার। অনুশীলনের উপরে জোর দিতে হবে, বারবার তাকে বলতে দিতে হবে, তাকে শুনতে দিতে হবে, বিভিন্ন কিছু তাকে শোনাতে হবে এবং তাকে পড়ার যে অভ্যাসটা সেটি আমরা এখানে আলোচনায় আসবে। কোনো শিশুর যোগাযোগ এবং বিকাশের ক্ষমতার জন্য ভাষা দক্ষতা অপরিহার্য। এই দক্ষতাগুলি শিশুকে তার চারপাশের লোকজন, পরিবেশ, শ্রেণীকক্ষে যোগাযোগ করতে সহায়তা করে। ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে শিশু কতগুলো শব্দ নিয়ম অনুযায়ী একত্র করে মনের ভাব, অনুভূতি বলে বা লিখে প্রকাশ করে। তাহলে আমরা জানলাম আমাদের এখানে 4টি স্কিল রয়েছে। এ পর্যায়ে আমাদের একটি দলগত কাজ রয়েছে। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং কিছু প্রেক্ষাপট বা সিচুয়েশন দেওয়া হয়েছে। মূলত এই স্টেটমেন্ট বা সিচুয়েশনগুলো কোনো না কোনো ভাষা দক্ষতার সাথে জড়িত এবং এর একটি সিকোয়েন্স আমরা এখান থেকে খুঁজে পেতে পারি। এখানে এই স্টেটমেন্টগুলোর মধ্যে প্রথমে যেটি আসবে সেটি কি হতে পারে বা কোন কোন স্টেটমেন্ট কোন কোন দক্ষতার সাথে জড়িত। আমরা যদি দেখি, একটা ছোট্ট শিশু একা একা কিছু একটা নিয়ে খেলা করছে, সে কথা বলতে পারছে না, খেলা করতে গিয়ে সে মনের ভিতর থেকে এক ধরনের কথা কিন্তু এখানে বলছে। শিশুর সাথে মা কথা বলছে, শিশু বলার দক্ষতা হয়নি, শিশু বলতে পারতেছে না, হয়তো সে শুনছে কিন্তু বলার দক্ষতা তার হয়নি। এই যে স্টেটমেন্টগুলো রয়েছে, শিক্ষার্থী নিজের ভাবনা থেকে কিছু লিখছে, এখানে এটা সরাসরি লেখার দক্ষতার সাথে যাবে। সদ্যজাত শিশুর সাথে কেউ একজন কথা বলছে, শিশু শুনছে, শোনার দক্ষতা, শুনছে কিন্তু সে তাকে নিজেকে প্রকাশ করতে পারছে না, সেই পর্যায়ে সে এখনো যায়নি, তাহলে এটা শোনার দক্ষতার সাথে জড়িত। শ্রেণীতে শিক্ষকের নির্দেশনায় শিশুরা কাজ করছে। এই স্টেটমেন্টগুলোর যে সিকোয়েন্সটা সেটা আমরা এভাবে একটু সাজিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এই স্টেটমেন্টগুলোকে আমরা এখানে মোট 12টি স্টেটমেন্ট রয়েছে। প্রথম যেটা আমরা নিয়েছি, সদ্যজাত একজন শিশুর সাথে কেউ কথা বলছে, শিশু শুনছে, বলতে পারছে না। এটি প্রথম হতে পারে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে শিশুর সাথে অনেকেই অনেক কথা বলি আমরা, কিন্তু সে বলতে পারে না। দ্বিতীয় হতে পারে শিশুর সাথে মা কথা বলছে কিন্তু শিশুর বলার দক্ষতা হয়নি। মায়েরা শিশুর সাথে অনেক কথা বলে কিন্তু সে তো বলতে পারে না, সে অনুভূতি প্রকাশ করে। এরপরে হতে পারে একটা ছোট্ট শিশু একা একা কিছু একটা
নিয়ে খেলা করছে। অর্থাৎ এখনো শিশুর বলার দক্ষতা বা ওরকম হয়নি, সে নিজেকে প্রকাশ করার জন্য হয়তো নিজে নিজে খেলা করছে, নিজে নিজে ছোট ছোট কথা হয়তো সে বলছে, এরকম হতে পারে। চতুর্থ পর্যায়টি রয়েছে, এরপরে শিশু যখন আস্তে আস্তে বড় হলো তখন সে কি করবে, শ্রেণীতে শিক্ষকের নির্দেশনায় শিশুরা কাজ করবে, যে কোনো কাজ সেটা শিক্ষকের নির্দেশনায় করবে। এরপরে শ্রেণীতে শিক্ষক শিক্ষিকা বই হাতে দাঁড়িয়ে আছে, শিক্ষার্থী কিছু একটা বলছে, আস্তে আস্তে তার এই যে বলার দক্ষতাটা বাড়ছে। এরপরে হতে পারে শিশুরা পরস্পর মুখোমুখি বসে কথা বলছে, অর্থাৎ তারা যখন কথা বলতে শিখছে তখন তারা পরস্পর মুখোমুখি কথা বলতে পারছে। এরপরে যেটি হতে পারে, শ্রেণীতে শিক্ষক শিক্ষিকা বই হাতে দাঁড়িয়ে আছে, একজন শিক্ষার্থী বই দেখে পড়ছে, এখন সে আরো পড়তে পারছে। শোনা বলার পরে পরের যেটি আসছে আমরা পড়তে পারছে, শিশুরা বই পড়ছে। এরপরে হতে পারে শিক্ষক শিক্ষিকা বই হাতে দাঁড়িয়ে আছে, শিক্ষার্থীরা শুনে খাতায় লিখছে, আরো তার দক্ষতা বাড়ছে, ইতিমধ্যে সে লেখার দক্ষতায় চলে গেছে, দক্ষতা বাড়ছে। এরপরে হতে পারে লেখা থেকে সে ছবি আঁকছে, অথবা ছবি আঁকাটা আমরা আগে দিতে পারি, ছবি আঁকা অর্থাৎ লেখার আগে শিক্ষার্থীরা আঁকিবুকি শেখে, আঁকিবুকি থেকেই মূলত লেখাটা আসে। সেক্ষেত্রে হতে পারে খাতায় সে আঁকিবুকি করছে বা ছবি আঁকছে, বা লেখা শেখার পরেও ছবি আঁকাটা আসতে পারে। এরপরে সর্বশেষ যেটি হতে পারে, শ্রেণীতে শিক্ষক দাঁড়িয়ে আছে, একজন শিক্ষার্থী খাতা দেখে নিজের লেখা পড়ছে, লিখছে এবং পড়ছে, এখানে দুটো জিনিসই কিন্তু চলে আসছে। এভাবে আমরা এটাকে একটু সাজিয়ে বলতে পারি। এরপরে যেটা রয়েছে পাঠঅভ্যাস গঠন। পাঠঅভ্যাস গঠন কি এটি আমরা আলোচনা করব। আমাদের এই প্রশ্নটি রেখে অংশগ্রহণকারী শিক্ষকদের কাছ থেকে আমরা ধারণা নিয়ে নেব। পাঠঅভ্যাস মানে পাঠ পড়ার যে অভ্যাস, পাঠঅভ্যাস বলছি আমরা, আমাদের এই পাঠঅভ্যাস গঠন করতে হবে, অর্থাৎ পড়ার অভ্যাসটা আমাদের গঠন করতে হবে। কারণ পড়ার মধ্য দিয়েই মূলত মানুষ নিজেকে শানিত করতে পারে, নিজে জ্ঞান অর্জন করতে পারে। এই জন্য পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই এই অভ্যাসটা তৈরি করা দরকার। সেটি করতে গিয়ে আমাদের কি কি করতে হবে সেটি আমরা একটু আলোচনা করতে পারি। কারণ শিশুর পড়ার সক্ষমতা শুধুমাত্র ভাষার নৈপুণ্য অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা নয়, এটি শিশুর সকল শিখনের ভিত্তি এবং একাডেমিক সাফল্যের অনুঘটক। অর্থাৎ আমরা যেটা বলছি পড়াটা নিয়ে কিন্তু আমাদের অনেক গবেষণা হয়েছে। দেখা গেছে, গবেষণাগুলোতে দেখা গেছে যে শিক্ষার্থী ছোটবেলা থেকে ভালো পড়তে পারে, পরবর্তী জীবনে সে কিন্তু ভালো করতে পারে, লেখাপড়ায় বা পেশাগত জীবনে ভালো করতে পারে। কারণ কি, পড়াটা হচ্ছে সকল শিখনের ভিত্তি। সে যদি পড়তেই না পারে তাহলে সে কিভাবে সামনে আগাবে। এবং আমরা যদি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করছে, এই কথাটা বলি আমরা, তাহলে ভালো রেজাল্ট মানে কি, সে ভালো পড়াশোনা করছে, পড়তে পারে সে অনেকগুলো জিনিস, অর্থাৎ একাডেমিক যে সাফল্য সেটার অনুঘটক কিন্তু এই পড়ার সক্ষমতা শিশুর জ্ঞান ভান্ডারকে প্রসারিত করে, অন্যান্য বিষয়ে শিখন ফল অর্জনের ইতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষার্থীর পড়ার সক্ষমতার পরিপূর্ণ বিকাশ দ্বারা স্বাধীন পাঠক তৈরির কার্যকর ক্ষেত্রটি হচ্ছে পাঠঅভ্যাস। আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা স্বাধীন পাঠক হবে, অর্থাৎ নিজেরাই নিজের পড়াশোনা করতে পারবে। সেজন্য আমাদের এই যে সেশনটি, সেটি কিন্তু আমাদের বাংলা বিষয়ের ম্যানুয়ালেও কিন্তু রয়েছে, সেখানে পড়তে শেখা পড়ে শেখা সেই দুটি কনসেপ্টকে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আমরা সেইখানে যাচ্ছি না। পড়তে পারে না, তার জন্য তাকে পড়তে শিখাতে হবে, এবং সে পড়তে যখন পারবে তখন সে নিজেই পড়ে শিখতে পারবে। তাহলে আমাদের একটা অভ্যাস তৈরি করে দিতে হবে শিক্ষার্থীর, সেটাকেই বলছি আমরা পাঠঅভ্যাস বা পড়ার অভ্যাস। পড়ার অভ্যাস একদিকে যেমন পাঠে দক্ষতা বানাতে সাহায্য করে, অপরদিকে শিক্ষার্থীর পাঠে অনুরাগী হতে তৈরি করে। এবং জীবনের বৃহত্তর পরিবেশে যখন সে চলে যাবে, পরিধিতে যখন চলে যাবে, তখন কিন্তু পাঠ্যপুস্তক বা আনুষ্ঠানিক শিক্ষাই তার জন্য যথেষ্ট নয়। তাকে জ্ঞান অর্জনের জন্য পাঠের সুঅভ্যাসটা গড়ে তুলতে হবে। পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাঠ্য বইয়ের বাইরে নানান ধরনের পত্র পত্রিকা, সাপ্তাহিক ম্যাগাজিন, পাক্ষিক ম্যাগাজিন, এগুলো পড়তে হবে। হ্যাঁ, শিক্ষার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা যায় পড়ে। পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে শিক্ষার্থী জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারে। তাহলে যে পড়তে পারে না সে হচ্ছে অন্ধ। তাহলে আমাদের কাজ কি? পড়ার অভ্যাসটা করে দেওয়া। পড়ার অভ্যাসটা তৈরি করে দিলে সে নিজেই পড়তে পারবে। আচ্ছা, এই যে পড়ার অভ্যাস করতে গিয়ে বা পড়া নিয়ে যে আমরা কথা বললাম, চারটা দক্ষতা নিয়ে আমরা কথা বললাম, যে ভাষার চারটা দক্ষতা, এর মধ্যে দুটি রয়েছে গ্রহণমূলক, যাকে বলি আমরা রিসিপটিভ স্কিল, এবং দুটি রয়েছে প্রকাশমূলক বা
প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ দুটো দিয়ে আমরা গ্রহণ করি। যেমন আমরা শুনি, লিসেনিং শুনে শুনে আমরা কি পাই, যেমন এখানে আমি পড়ছি, আপনারা শুনছেন, এখান থেকে আপনারা বিভিন্ন তথ্য পাচ্ছেন। আবার পড়ছি, আমি কোনো বই পড়ছি, পড়ে আমি ওখান থেকে কি পাচ্ছি, আমি কিছু তথ্য পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি, কিছু গ্রহণ করছি। সেই জন্য শোনা এবং পড়া এই দুটো হবে মূলত রিসিপটিভ স্কিল। একই সাথে সাথে বলে বলে আমি কি করছি, নিজেকে প্রকাশ করছি, আমি টিউটোরিয়াল করে দিচ্ছি, প্রকাশ করছি নিজেকে, এবং লিখে লিখে আমি কি করছি, নিজেকে প্রকাশ করছি, নিজের ভিতর কিছু তৈরি করছি। সেই জন্য এই দুটি স্কিলকে বলছে প্রোডাক্টিভ স্কিল। সেই জন্য আমাদের বলে এবং লিখে আমরা গৃহীত তথ্য বা হৃদ্যতা প্রকাশ করি, অর্থাৎ নিজেকে প্রকাশ করি। সেই জন্য এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। এখন এই যে শোনা এবং পড়া, এই যে আমরা শোনা এবং পড়া নিয়ে আলোচনা করবো, এর কিন্তু তিনটি পর্যায় রয়েছে। সেই তিনটি পর্যায় কি কি? শোনার ক্ষেত্রেও একই কথা, তিনটা পর্যায়, পড়ার ক্ষেত্রে একই কথা। অর্থাৎ শোনা বা পড়ার আগের কিছু কৌশল, যেটাকে আমরা বলছি প্রিডিকশন, হতে পারে গল্পের শিরোনামের ছবি দেখানো, কবিতা সম্পর্কে ছবি দেখে কি হতে পারে, সেটার একটি কৌশল। এটা শোনার আগে, শোনা বা পড়ার আগে। শোনা বা পড়ার কালীন সেই যখন আমরা পড়বো তখন কি হবে, অর্থাৎ পূর্বে সে অনুমান করলো এটা দেখা, এখন আমরা যে সাধারণ ধারণা সে কিন্তু ওই ছবি থেকে পাবে, সেই সাধারণ ধারণা পাওয়ার জন্য পাঠের কিছু অংশ বা কিছু প্রশ্ন, কথোপকথন, মজার কোনো অংশ থেকে কিছু উদ্ধৃতি দিতে পারি, তাহলে সে ওই পাঠটা সম্পর্কে আরো ধারণা পাবে। শ্রুত বা পঠিত বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য দ্রুত চোখ বুলিয়ে যাওয়াকে বলে স্কিমিং করা। স্কিমিং মানে কি? এক নজরে দেখা। অর্থাৎ আমরা অনেক সময় পত্রিকা পড়ি না, ভিতরে পড়ি না, হেডিংটা কি আছে সেই হেডিংটা দেখি, এটাকে বলে স্কিমিং করা। সাধারণত পাঠ সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যায় যেখানে তাহলে এই হতে পারে, এবং গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে বের করতে এই সরব পাঠের আগে এটি করা হয়। এটিকে বলছি পাঠের সময় যে কৌশল স্কিমিং করা। এবং শোনা বা পড়ার পরের যে কৌশল, সেটা হতে পারে পাঠটাকে বোধগম্য করার জন্য কিছু প্রশ্ন আলোচনার ব্যবস্থা করতে পারি। আমরা নীরব পাঠের মাধ্যমে বিষয়ে কোনো তথ্য খুঁজে বের করতে পারি, যেটাকে বলছি আমরা স্ক্যানিং করা। অর্থাৎ স্ক্যানিং করে ফেলবে সে পাঠের, আমরা কিছু প্রশ্ন দিয়ে এটা করতে পারি, স্ক্যানিং করা। এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমরা তিনটা সিস্টেম তৈরি করতে পারি। আমাদের প্রশ্ন করার তিনটা ধরন রয়েছে। একটা হচ্ছে লিটারাল প্রশ্ন, অর্থাৎ সরাসরি উত্তর আছে, জ্ঞানমূলক যাকে বলছি। বিকল্প ইনফারেন্সিয়াল কোশ্চেন যেটাকে বলি আমরা, বিকল্প উত্তর প্রশ্ন, অর্থাৎ সরাসরি বইতে নেই কিন্তু বইয়ের মধ্যে হিডেন অবস্থায় আছে, একটু খুঁজে বের করতে হবে, চিন্তা করতে হবে। মুক্ত উত্তর প্রশ্ন, ওপেন ইন্ডেড কোশ্চেন। আমরা এই যে তিন ধরনের কোশ্চেনের কথা বলা হয়েছে, এটা আমরা স্ক্যানিং করার জন্য, পড়ার বিষয়টাকে স্ক্যানিং করার জন্য এই ধরনের প্রশ্ন করতে পারি। এরপরে রয়েছে যেটা আলাদা করে একটু বলা দরকার, যে প্রকাশ দক্ষতা হচ্ছে কি, বলা এবং লেখার কৌশল আলাদা সেখানে। আর বলার ক্ষেত্রে জোর দিতে হবে কোনটা, আমি যখন কথা বলছি তখন আমার কোনটার উপর জোর দিতে হবে, আমার উচ্চারণ মানে ধ্বনি, শব্দ বাক্যের উচ্চারণ এবং সাবলীলতা, এই তিনটা বিষয়ের উপরে জোর দিতে হবে। আর লেখার ক্ষেত্রে জোর দিতে হবে কিসের উপরে? নিয়ন্ত্রিত, নির্দেশিত, মুক্ত লেখা। হ্যাঁ, বলার দক্ষতা বিকাশে এগুলো অনুশীলন করা জরুরি। এই অনুশীলনগুলো আমরা কিভাবে করাবো? একাকী করাতে পারি, জোড়ায় করাতে পারি, দলে করতে পারি। শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য অনুশীলনের প্রতিটি পর্যায়ে হতে পারে, যেমন বর্ণ ও শব্দ উচ্চারণ, ছড়া বা কবিতা আবৃত্তি করা, গল্প বলা, এই যে বিষয়গুলো। এবং লেখার ক্ষেত্রে আবার কিন্তু তিনটা পর্যায় রয়েছে, যেটা আমরা আলোচনা করেছি। শিক্ষকের যে এই যে আমরা চারটা দক্ষতার কথা বললাম, এই চারটা দক্ষতা বিকাশের জন্য শিক্ষকের যে ভূমিকা, সেটি আমরা এবার দেখব। সেক্ষেত্রে আমরা প্রথমে শোনার দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কি হতে পারে। এক কথায় বলতে পারি, তাকে অনেক কিছু শোনানোর ব্যবস্থা করতে হবে আমাদের। কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে ভালো করে শুনতে পারে। তাদেরকে বিভিন্ন অডিও, ভিডিও, সাউন্ড সিস্টেমের মাধ্যমে ব্যবহার করে কোনো কিছু শুনতে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব কার্যক্রম হতে পারে। তারপরে তাকে উৎসাহ প্রদান করতে হবে, পুরস্কার ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে শ্রবণের প্রতি শিক্ষার্থীর আগ্রহ করে তোলা যেতে পারে। শ্রবণের জন্য আকর্ষণীয় বিষয় হচ্ছে বিষয় নির্বাচন করতে হবে। সেটা হতে পারে গল্পের আসর, হ্যাঁ, প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে, সেটা হতে পারে। তারপরে শ্রবণের দক্ষতা অর্জনের জন্য শিক্ষকের বাচন ভঙ্গি, উপস্থাপন তথা কণ্ঠস্বর, অর্থাৎ যে কণ্ঠস্বরের ওঠানামা করা, কণ্ঠস্বরের স্পষ্ট এবং নির্ভুল উচ্চারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে, অর্থাৎ মিসপ্রোনাউন্স যাতে না করে। শোনার ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কিনা
সেই বিষয়টি তাকে দৃষ্টিতে নিতে হবে। সেক্ষেত্রে হতে পারে শারীরিক মানসিক পরিবেশগত সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? শিক্ষার্থী শ্রবণ ইন্দ্রিয় ত্রুটি হতে পারে, অমনোযোগ, অনাগ্রহ, জড়তা, সংখ্যা, এই বিষয়গুলো থাকতে পারে। এই জায়গাগুলোতে রিকভারি করতে হবে। এরপরে আমাদের 4টা যে শোনার যেটা আমরা বললাম 3টি স্টেজ, সেটি মূলত একটি সিমুলেশন পার্ট, কুজুবুড়ির গল্প থেকে একটি পার্ট এখানে সিমুলেশন করা হবে। সেখান থেকে 3টি পর্যায়ের যে দক্ষতা, শোনা এবং পড়ার যে 3টা পর্যায়, অর্থাৎ পড়ার আগে, পড়াকালীন, পড়ার পরে, এই প্রত্যেকটি স্টেজ থেকে কি ধরনের দক্ষতা উন্নয়নের জন্য কি প্রশ্ন করা যায়, সেটি একটি দলগত কাজ রয়েছে। দলগত কাজের শেষে সেই দলগত কাজের উপস্থাপন হবে। এরপরে আমরা চলে যাব বলার দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা। শোনা এবং বলা, এখানে একটি জিনিস বলা দরকার, শোনা এবং বলা এই দুটোর স্কিল কিন্তু ইন্টিগ্রেটেড, অর্থাৎ যখনই আমরা শুনছি, শুনে কি করতে হবে, আমাকে বলতে হবে, বা শোনার সাথে বলার সাথে শোনা, এটি কিন্তু রিলেটেড একটি বিষয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? শ্রেণীকক্ষে শিক্ষণ শেখানো কার্যাবলীর সময় শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। তারপরে দুজনের মধ্যে বা কয়েকজনের মধ্যে দল গঠন করে দিয়ে বলতে দিবেন তাকে, এবং বলার ক্ষেত্রে তিনি উচ্চারণ, এই যে বিষয়গুলো থাকে সেটি শুধরে দিবেন। প্রয়োজনে তিনি টেপ রেকর্ডার, রেডিও, দূরদর্শন প্রোগ্রাম দেখাতে পারেন। তারপরে শিক্ষার্থীর বলার বিষয়ে শিক্ষক স্বাধীনতা দিবেন। কখনো হালকা বিষয়, কখনো কঠিন বিষয় বেছে নেবেন। তাদেরকে নিজের মতামত প্রকাশে, অর্থাৎ তাকে বলতে দিতে হবে, নিজের মতামত প্রকাশ করুক, সে ভুল হোক শুদ্ধ হোক সেটা বিষয় না, সে বলতে বলতে তার ভিতরে একটা কনফিডেন্স লেভেল বিল্ড আপ হয়ে যাবে, কিন্তু অর্থাৎ আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। এটি খুব দরকার। সেটি কিন্তু আমরা কিন্তু শিক্ষার্থীদের বলতে সুযোগ দিই না, তার মতামত প্রকাশের সুযোগ দিই না, তাকে থামিয়ে দেই। এছাড়া আমাদের বিতর্ক প্রতিযোগিতা হতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে আমাদের। এছাড়া বিভিন্ন উদ্ভাবনমূলক আমরা পদ্ধতি গ্রহণ করতে পারি। এই যে বিষয়গুলো, এগুলো করলে আমাদের শিক্ষার্থীর বলার দক্ষতা বৃদ্ধি পাবে। এরপরের যেটা রয়েছে পড়ার দক্ষতা, যেটি খুব বেশি এসেনশিয়াল আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে। কিন্তু আমাদের শিক্ষার্থীর যে পড়তে পারে না, এটি একটি, আমি বলতে চাই, এটি একটি ব্যাধির মতো হয়েছে, এবং এটি আর কোনোভাবে কাম্য হতে পারে না আমাদের। সেই জন্য আমাদের পড়ার দক্ষতা বিকাশে শিক্ষকের করণীয় কি, এটা আমরা ইন ডিটেলস কিন্তু জানি। যে পড়তে পারে না কেন? পড়তে পারে না, সে তার উচ্চারণ জানে না, অর্থাৎ ধ্বনি সচেতনতা, তার বর্ণজ্ঞান, শব্দ ভান্ডার, সাবল্যতা এবং বোধগম্যতা, এই যে পড়ার যে 5টা উপাদান, এখানে তার প্রবলেম রয়ে গেছে, এই কারণে সে পড়তে পারছে না। তাহলে একটি জটিল প্রক্রিয়া, বলছে পড়ার দক্ষতা বিকাশ একটি জটিল প্রক্রিয়া, এটি ধীরে ধীরে আয়ত্ত করতে হয় এবং প্রাথমিক স্তর থেকেই মূলত এটি করতে হবে, অর্থাৎ আমাদের যে প্রাথমিক করা হয়েছে সেখান থেকে মূলত এটি শুরু হবে। এক্ষেত্রে কি কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে? যে শব্দ উচ্চারণের দক্ষতা, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধি করার দক্ষতা, সরব পাঠ উৎসাহিত করা, তাকে গুরুত্বপূর্ণ শব্দগুলো চিন্তা করে সেগুলো অর্থ জানানো, তারপরে অচেনা শব্দ, নতুন শব্দগুলো জানাতে পারলে শিশুদের পড়ার আগ্রহ বাড়ে। তারপরে ব্যাকরণগত কোনো বিষয় থাকলে, অর্থাৎ ভাষিক কাজ যেটাকে বলছি, সেটি পরিচয় করে দেওয়া, এবং পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্পষ্ট করে জানানো, এবং স্পষ্টভাবে সঠিক উচ্চারণে কোনো বিষয়বস্তু পড়ে সহজভাবে প্রকাশ করা। অর্থাৎ আমাদের পড়ার প্রতি ঝোঁক দিতে হবে। একক পাঠ, সরব পাঠ, সমস্বরে পাঠ, পড়ুয়া মঞ্চ, এই যে যতগুলো বিষয় রয়েছে আমাদের, সবগুলো বিষয়কেই আমাদের শ্রেণীকক্ষে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা পড়ার দক্ষতা বাড়াতে হবে। এরপরে আসি শোনা বলা পড়ার পরে আমাদের পরের যেটি রয়েছে সেটি হচ্ছে লেখার দক্ষতা। লেখার দক্ষতা হচ্ছে মানুষের একটি অন্যরকম সৃজনশীলতা, তাই না? ভালো লিখতে পারা, ভালো হাতের লেখা, এটি সকলেরই কাম্য, কারণ সকলেই সুন্দর জিনিস পছন্দ করে, তাই না? একজন লিখবে, তার লেখাটা যদি পড়তে না পারা যায় তাহলে তো সেই লেখার কোনো মূল্য থাকে না। সেই জন্য কি করতে হবে? লেখার দক্ষতা যদি আমরা শিক্ষার্থী ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের প্রাথমিক থেকে শুরু করে আমাদের যে লেখার দক্ষতা বাড়ানোর যে কৌশলগুলো রয়েছে, সেই কৌশলগুলো আমাদেরকে অনুশীলন করাতে হবে, বারবার সেটি লেখাতে হবে। পর্যাপ্ত অনুশীলন একটাই হতে পারে, সেটি হচ্ছে পর্যাপ্ত অনুশীলন করা। এখন অনুশীলন যেখানে আমি করাবো, সেখানে আমাদের বাংলার ক্ষেত্রে হতে পারে সপ্তস্বয়ের ব্যবহার, ইংরেজি লেটারগুলো লেখার সাথে বেশ কিছু কৌশল রয়েছে, আমরা যেটাকে বলছি লেটার টেকনিক্স শেখানোর যে কৌশল, সেটি আমরা করতে পারি। সপ্তস্বয়ের ক্ষেত্রে আমাদের সঠিক মাত্রা, সমপ্রবাহ, সমশীর, সমান্তর, সমান্তরাল, এই যে বিষয়গুলো রয়েছে, সেটি সঠিক আকৃতির যে বিষয়গুলো রয়েছে সেটি অনুশীলন করে, এবং আমাদের যে বর্ণ থেকে বর্ণাংশ লেখার জন্য প্রাথমিকে যে বিভিন্ন পদ্ধতিগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেটি যদি আমরা চর্চা করি, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীর
লেখা দিন দিন ভালো হবে। তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে প্রাক প্রাথমিক বয়সের শিক্ষার্থীর ভাষার বিকাশের প্রতি শুরুর থেকে খেয়াল রাখতে হবে, এবং এই ছোট ক্লাসে অর্থাৎ লোয়ার প্রাইমারিতে আমাদের শোনা এবং বলার দক্ষতার উপর জোর দিতে হবে। অর্থাৎ শোনা বলা এবং প্রাক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শোনা বলার জোর দিতে হবে। একই সাথে ধীরে ধীরে পড়া বা লেখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে, এবং আমাদের তৃতীয় থেকে উপরের ক্লাসগুলোতে 4টা দক্ষতা কিন্তু একসাথেই হবে, অর্থাৎ শোনা বলা পড়ালেখা সবগুলো একসাথেই হবে। প্রাথমিক স্তরের শেষের দিকে যে গ্রহণমূলক দক্ষতার কথা বলছি, ভাষা দক্ষতা শোনা বা পড়ার সাথে সাথে প্রকাশমূলক দক্ষতা বলা বা লেখার সমন্বয় করতে হবে। তাহলে আমরা 4টা স্কিল কিভাবে ডেভেলপ করব শিক্ষার্থীর, সেটি কিন্তু এখানে ডিটেলস আলোচনা করে দেওয়া হলো। এরপরে আমাদের সর্বশেষ যেটি রয়েছে শিক্ষার্থীর পাঠ্যাভ্যাস গঠনে শিক্ষকের ভূমিকা। এই যে আমরা বলছি যে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি করব আমরা, সেটি তৈরি করতে গেলে আমাদের কোনো ভূমিকা আছে কিনা, শিক্ষকের ভূমিকা আছে কিনা। শিক্ষকই তো ক্লাসের সবকিছু, তাই না? শিক্ষকের একটি বিশাল ভূমিকা রয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বের যে মডেলটা রয়েছে সেটি আমরা করতে পারি। কারণ কার্যকর বিদ্যালয় করতে গেলে প্রধান শিক্ষকই সেই সকল কার্যক্রমের নেতৃত্ব দেবেন। সেখানে শিক্ষার্থীরা ভালো রিডিং পড়তে পারে, বই পড়তে পারে, সেটির ক্ষেত্রে তার নেতৃত্ব অনস্বীকার্য। সেক্ষেত্রে আমরা আর কি করতে পারি? পাঠাগার বা লাইব্রেরি স্থাপন করে কার্যক্রম পরিচালনা করতে পারি। সেটি হতে পারে পাঠাগার থাকলে কি হয়, সেখানে বিভিন্ন লেভেল ভিত্তিক বই থাকে, সাজানো থাকে, এবং ওখান থেকে শিক্ষার্থীরা বই নিতে পারে। বাংলাদেশের অনেক স্কুলে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই যে লাইব্রেরির কার্যক্রম সেটি কিন্তু দৃশ্যমান হয়, এবং আমাদের যে রিড প্রকল্প ছিল একসময়, সেই রিডের আওতায় কিন্তু অনেক স্কুলে এই পাঠাগার বা ক্লাসরুম লাইব্রেরি যেটি করা হয়েছিল, ভ্রাম্যমাণ লাইব্রেরি, সেটি কিন্তু একটি উদাহরণ হতে পারে শিক্ষণের ক্ষেত্রে, পাঠ্যাভ্যাস গঠনের ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া আমাদের কি ভাষা ক্লাব, ল্যাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন এবং কার্যকর ব্যবহার, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে যেমন ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব, বাংলার ক্ষেত্রে যেমন বাংলা ভাষা ক্লাব হতে পারে। এই ক্লাবগুলোতে মূলত কি হয়, শ্রেণীভিত্তিক বা গ্রুপ ভিত্তিক তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেখানে পরিচালিত হয়, যেগুলোর মধ্য দিয়ে মূলত ভাষা শেখার প্রতি যে আগ্রহ সেটি তৈরি হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাব গেল। এছাড়া আমরা আর কি করতে পারি, আমাদের স্কুলগুলোতে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে পারি। বিতর্ক প্রতিযোগিতা যেটি বিষয় সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিতর্কের বিষয়বস্তু উপস্থাপনের জন্য কি করতে হবে, তাকে স্টাডি করতে হবে, আর পড়ার প্রতি আগ্রহ তাকে বাড়বে। এরপরে হতে পারে নির্ধারিত সময় পরপর সেরা পাঠক, সাবলীল পাঠক, স্বাধীন পাঠক নির্বাচন করা হতে পারে, কারণ পুরস্কৃত করলে মানুষ উৎসাহিত হয়। সেজন্য আমরা এইগুলা করতে পারি, কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারি, সেরা পাঠক নির্বাচন করতে পারি। এতে কি হবে, পড়ার অভ্যাস তৈরি হবে এবং পঠন দক্ষতা বৃদ্ধি পাবে, এবং শিশুদের আয়োজনে বিভিন্ন ভাষিক কাজের উপস্থাপন করা যেতে পারে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, আমাদের শিক্ষার্থীর যদি পড়ার দক্ষতা আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমাদের নিতে হবে। এবং সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ডিআর মানে হচ্ছে ড্রপ এভরিথিং অ্যান্ড রিড, সবকিছু বন্ধ করে পড়ো, তাহলেই আমাদের পড়ার দক্ষতা বৃদ্ধি পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভ